হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তৃতীয় দিনের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিল্লি সাইট সিইং করার জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা পৌঁছে গেছি দিল্লির বিড়লা মন্দিরে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিড়লা মন্দিরের বিভিন্ন দৃশ্য। দেখতেই পাচ্ছেন আমার ছেলে আয়ুধ ওখানে গাছের পাতা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। বাবা তাকে বোঝাচ্ছে যে গাছের পাতা নিয়ে এরম করা উচিত নয়, কিন্তু সে কিছুতেই শুনছে না। আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন বিড়লা মন্দিরের বিভিন্ন দৃশ্য। এখানে এসে সবাই খুব খুশি এবং প্রত্যেকেই নিজস্ব ভাবে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। এখন যে স্ট্যাচুটি আপনারা দেখছেন এটি বিড়লা মন্দিরের মধ্যেই অবস্থিত এবং যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তাঁরই সম্ভবত স্ট্যাচু এটি। আপনারা দেখুন বিড়লা মন্দিরের চারিপাশ এবং এনজয় করতে থাকুন। এই বিড়লা মন্দিরের ভিতরে সাই বাবার একটি অপরূপ মূর্তি সহ একটি সুন্দর মন্দির অবস্থান করছে। আপনাদেরকে এখন নিয়ে যাই বন্ধুরা সেই মন্দিরের সামনে। কি অভূতপূর্ব দৃশ্য এই মন্দিরটি, এবং তার সাথে চারপাশ আপনাদের ঘুরে দেখাই এবং এই মন্দিরের পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকলে মিলে খুব আনন্দের সঙ্গে এই ট্যুরটাকে এনজয় করে চলেছি এবং এই বিড়লা মন্দির মূলত লক্ষ্মীনারায়ণের মন্দির। চলুন তাহলে কথা না বাড়িয়ে আরো বেশি করে ঘুরে দেখা যাক। এখানে সবাই একসাথে হেঁটে আসছে, আমরা প্রাণ ভরে উপভোগ করছি এই বিড়লা মন্দিরের অভূতপূর্ব শিল্পকার্য। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো রয়েইছে। তো দেখুন বন্ধুরা এবং এনজয় করুন। চলুন এবার তাহলে আপনাদেরকে বিড়লা গেস্ট হাউসটাও দেখাই। এর ভিতরে প্রবেশ করা এখন অবধি সম্ভব নয়, তাই আমরা বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই বিড়লা গেস্ট হাউসের বিভিন্ন দৃশ্য। এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে এবং তা অতি স্বল্প মূল্যে। আমাদের বিড়লা গেস্ট হাউস দেখা শেষ। চলুন এবার তাহলে বাইরের দিকে বেরিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এই কাকুর সঙ্গে আমার ছেলে বসে তার খেলনা নিয়ে টানাটানি আরম্ভ করে দিয়েছে। ওকে নিয়ে আর পারা যায় না। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বৌদ্ধ টেম্পল, দিল্লির বুকে যেটা অবস্থান করছে সেই টেম্পলটা দেখার জন্য। চলুন আপনাদেরকে দেখাই সেই বৌদ্ধ মন্দির। দেখুন বন্ধুরা বাইরে থেকে এই মন্দিরটিকে কি সুন্দর লাগছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বম্মা আর মলিদির মা একসাথে হেঁটে আসছে। আমরা সবাই আগেই পৌঁছে গেছি ওখানে। মন্দিরের সামনে আমরা ছবি তুলবো বলে চেষ্টা করছি, একে একে সবাই আসছে। দেখা যাক আমরা আমাদের ছবিটি তুলে এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। মন্দিরের মধ্যে বুদ্ধদেবের একটি খোদাই করা মূর্তি রয়েছে। দূর থেকে দেখুন বন্ধুরা মন্দিরটিকে কি সুন্দর লাগছে। বৌদ্ধ টেম্পল দেখতে খুবই সুন্দর লাগে, আমরা খুবই এনজয় করছি বন্ধুরা। এর পতাকার রঙগুলো খুবই রঙিন এবং মন্দিরটিও খুব সুন্দরভাবে যেন তৈরি করা হয়েছে। আমার ছেলের দুষ্টুমি তো চলেইছে। এই বৌদ্ধ মন্দিরটি মহাবোধি সোসাইটি দ্বারা স্থাপনা করা হয়েছে। দেখতে থাকুন এবং আপনারাও এনজয় করুন। দেখুন বন্ধুরা মা ব্রহ্মা আর মলিদির মা কি সুন্দর হেলে দুলে আবার গাড়ির দিকে ফিরে চলেছে। এরপর আমরা যাব দিল্লি কালীবাড়িতে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি দিল্লি কালীবাড়ির সামনে। এটি মূল গেট, এটা দিয়েই আমাদের প্রবেশ করতে হবে। এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা
এই হলো দিল্লি কালীবাড়ির মূল মন্দির, যার মধ্যে মা কালীর মূর্তি বিরাজমান। আপনাদেরকে মূল গেট দিয়ে প্রবেশ করে দেখাচ্ছি মন্দিরের চারিপাশ। এখানে স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার বন্দোবস্ত রয়েছে। এখন আমরা গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এই হলো দিল্লি কালীবাড়ির মা কালীর মূর্তি। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের অভ্যন্তরে এসেছি। এখানে সবাই ঠাকুরকে প্রণাম জানাচ্ছে, মলিদির মা প্রণাম করছে এবং আমরাও ব্যস্ত চারিদিকের ছবি তুলতে। আমার ছেলে ঠাকুরও দেখছে, আবার বদমাইশিও করছে। এবার আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতর থেকে মন্দিরের চূড়াটি কেমন দেখতে লাগে সেটি, এবং তার পাশে দেখাচ্ছি যেখানে মন্দিরে ধূপবাতি প্রজ্বলন করা হয় সেই জায়গাটি। আপনারা দেখুন এবং এনজয় করুন। আমাদের গাড়ি ছুটে চলেছে বন্ধুরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি ইন্ডিয়া গেট চত্বরে। দেখতেই পাচ্ছেন ব্যস্ত দিল্লির অন্যতম রাস্তার পাশেই অবস্থান করছে এই ইন্ডিয়া গেট। আসুন এবার আমরা ধীরে ধীরে ইন্ডিয়া গেটের দিকে এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে যে বিশাল প্রান্তর বা মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এই ইন্ডিয়া গেটের দিকে। এবার এই ইন্ডিয়া গেট সম্পর্কিত কিছুটা ইতিহাস জেনে নেওয়া যাক। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ক দে ট্রিফলের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। ইন্ডিয়া গেটের সামনে এসে আমরা আবেগে আপ্লুত হয়ে গিয়ে সেখানে কয়েকটি পরপর ছবি তুলে ফেললাম এবং এখানে কিছু বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গেও আমরা বার্তালাপে লিপ্ত হলাম। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ইন্ডিয়া গেটের চারিপাশ। আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল। ছাউনির তলাটি এখন ফাঁকা। সেই মূর্তিটি অন্যান্য মূর্তির সঙ্গে দিল্লির করোনেশন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর ইন্ডিয়া গেটে ভারতীয় সেনাবাহিনীর অনামা সৈনিকদের সমাধি হিসেবে পরিচিত অমর জওয়ান জ্যোতি স্থাপিত হয়েছে। এই জায়গাটি খুবই সুরক্ষা প্রবণ জায়গা। এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষের সমাগম হয়। বিদেশ থেকেও বহু পর্যটক যারা দিল্লি বেড়াতে আসেন তারা এই ইন্ডিয়া গেটটি একবার দেখতে আসেন। বর্তমানে এই ইন্ডিয়া গেটে যে তিনটি, অর্থাৎ আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনটি পতাকা গেটের নিচে আগে থাকতো, এখন সেগুলি নেই এবং ছাউনির নিচে বর্তমানে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্রোঞ্জের মূর্তি নির্মাণ করা হয়েছে। সেই মূর্তিটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা চলে এলাম লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামে। আপনারা দেখতে থাকুন। এটা হলো এই মিউজিয়ামের এন্ট্রি গেট। এর মধ্যে দিয়ে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। এই মিউজিয়ামটির অভ্যন্তরে ফটো তোলা ও ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই যতটুকু আপনাদের পারলাম এই ভিডিওর মাধ্যমে দেখালাম বন্ধুরা। এখন আমরা মিউজিয়ামের পেছন দিকের গেট দিয়ে বাইরের দিকে বের হয়ে গাড়িতে বসবো। তার আগে বাইরে যে সমস্ত শাস্ত্রীয় জিনিসপত্র রাখা আছে বা তার যে পুরো ব্যবহৃত গাড়িটি, সেই গাড়িটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তার বসার জায়গাটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুগণ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আজকের শেষ গন্তব্যের দিকে। রাস্তার বাঁ পাশে পথে যেতে যেতে আমরা দেখে নিলাম রাষ্ট্রপতি ভবন এবং সুন্দর একটি গুরুদুয়ারা। আমাদের গাড়ি ছুটে চলল আজকের শেষ ডেস্টিনেশন কুতুব মিনার দেখতে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বন্ধুরা কুতুব মিনারের সামনে। কুতুব মিনারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আলোচনা করব এই কুতুব মিনারের কিছু ইতিহাস সম্পর্কে। আপনারা দেখতে থাকুন এই কুতুব মিনারের চারিপাশ। আমরা কুতুব মিনারের গেট দিয়ে ঢুকে সিধে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে কুতুব মিনারের কুতুব কমপ্লেক্সের যে অংশ বিশেষ সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আসা যাক কুতুব মিনারের ইতিহাস সম্পর্কে। কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ আছে, যা এক্ষেত্রে একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ। পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল 25.4 লাখ। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এটি নামকরণ করা হয়। আমরা দেখাচ্ছি এখন বন্ধুরা কুতুব মিনারের ভিতরকার অংশ। এখানে কুতুব মিনারটিতে বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলী বিরাজ করছে। আসুন আমরা দেখে নিই সেই স্থাপত্য শৈলীগুলি। এখানকার থামগুলো দেখুন বন্ধুরা, কি অসাধারণ শিল্প নৈপুণ্যের সাথে এই থামগুলোকে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমাদের খুব সুন্দর লাগছিল এবং আমরা অপলক নয়নে চেয়েছিলাম এই শিল্পকর্মের দিকে। এই কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা অর্থায়ন করা হয়েছিল ঘুরিদের দ্বারা, যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ঘুরিদের ঐতিহাসিকভাবে শানসাবানি নামে পরিচিত ছিল তাজিক বংশোদ্ভূত একটি গোষ্ঠী, যা বর্তমান পশ্চিম আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ঘোর প্রদেশ থেকে আগত। একাদশ শতাব্দীর শেষ থেকে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়, যারা যাযাবর সংস্কৃতি হারিয়ে ফেলে। এই সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এই মিনারটি ক্রমশ মোটা থেকে সরু হয়ে উঠেছে। ভূমিকম্প এবং বজ্রপাতের দরুন মিনারটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেটি পরবর্তী শাসকগণ সংস্কার করেন। এই কুতুব মিনারের ভেতরে এসে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। ফিরোজ শাহের শাসনকালে মিনারের 2 শীর্ষতলা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হলে তা তিনি সংস্কার করেন। সালে একটি ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত সিকান্দার লোদি তা সংস্কার করেন। কুতুব মিনারের দক্ষিণ পশ্চিম থেকে 25 ইঞ্চি একটি ঢাল আছে, যা নিরাপদ সীমা হিসেবে বিবেচিত হয়।
কুতুব মিনারটিতে বিভিন্ন ধরনের স্থাপত্য শৈলী বিরাজ করছে। আসুন আমরা দেখে নিই সেই স্থাপত্য শৈলীগুলি। আমরা চলে এসেছি কুতুব মিনারের ভিতরের অংশে এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই অসাধারণ শিল্প নৈপুণ্য। কুতুব মিনারের ভেতরের দৃশ্যগুলি যথেষ্ট দৃষ্টিনন্দন। কুতুব মিনার বিভিন্ন নলাকার শ্যাফট দিয়ে গঠিত, যা বারান্দা দ্বারা পৃথকীকৃত। মিনার লাল বেলে পাথর দিয়ে তৈরি, যার গাত্রে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। কুতুব মিনারটি দিল্লিকার দুর্গের কিলারাই পিথরার ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। কুতুব মিনার শুরু হয়েছিল কুয়াত উল ইসলাম মসজিদের পরে, যেটি 1192 সালের দিকে দিল্লি সালতানাতের প্রথম সালতানাত মামলুক সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক দ্বারা নির্মাণ কার্য শুরু করা হয়। এই কুতুব মিনারেই আমাদের সাথে দেখা হয়ে গেল একদল বিদেশি পর্যটকের। মা জেঠিমাদের শাড়ির যে আঁচল এবং শাড়ি এবং ব্লাউজের যে ডিজাইন, তাই নিয়ে তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। তারা এই ধরনের শাড়ি আগে দেখেনি, তারা ইংল্যান্ড থেকে আগত। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আবার ঘুরতে লাগলাম কুতুব মিনারের চারিপাশে। আমরা দেখাচ্ছি এখন বন্ধুরা কুতুব মিনারের ভিতরকার অংশ। সাধারণত মনে করা হয় যে এই কুতুব মিনারের টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুবউদ্দিন আইবেকের নামে, যিনি এটি শুরু করেছিলেন। এটাও সম্ভব যে এটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে নামকরণ করা হয়েছে, যিনি 13 শতকের একজন সুফি সাধক, কারণ শামসুদ্দিন ইলতুৎমিশ তার প্রধান ভক্ত ছিলেন। এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি কুতুব মিনারের ভিতরের যাবতীয় শিল্প নৈপুণ্য এবং তার প্রাচীনত্বের যে দিকগুলি রয়েছে সেগুলি। এখানে কুতুবউদ্দিন আইবেকের আত্মীয় পরিজনদের সমাধিগুলি রয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম সেই সমাধি প্রান্তর এবং সমাধিগুলি। এখানে একটি প্রকাণ্ড লৌহখণ্ড দ্বারা নির্মিত স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভর সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সেলফি এবং ছবি তুলে নিলাম। এই কুতুব মিনারের স্থাপত্য নৈপুণ্য সত্যি সকলের হৃদয় কাড়ে বন্ধুগণ। আসুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই সেই স্থাপত্য নৈপুণ্য। এখন যে সমাধি দুটি দেখছেন বন্ধুরা, এই সমাধি দুটি কুতুবউদ্দিন আইবকের নিকটস্থ আত্মীয় পরিজনের সমাধি। আমরা এগুলিকে দেখছি এবং এর চারপাশের অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছি। এই অঞ্চলে যে থামগুলি রয়েছে সেই থামগুলি স্থাপত্য নৈপুণ্য সত্যিই নজর কাড়া। এর ভেতরে আমরা প্রচুর আনন্দ করলাম বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য।
সম্রাট কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর এই কুতুব মিনারের আরও চারিপাশের যে অংশ সেগুলিকে পরিবর্ধন করেন সম্রাট আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজির আমলেই কুতুব মিনারের যে পরিসর সেই পরিসর আরও বৃদ্ধি পেয়েছিল। এখন আপনাদের দেখাচ্ছি কুতুবউদ্দিন আইবকের সমাধিক্ষেত্র এবং এই অঞ্চলে তার পরিবার পরিজনদের যে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধিস্থলটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমরা পরিদর্শন করছি কুতুবউদ্দিন আইবেকের সমাধিস্থল। দেখুন বন্ধুরা, এটি কুতুবউদ্দিন আইবকের সমাধি। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই সমাধিস্থলের চারপাশ। কুতুবউদ্দিন আইবককে মৃত্যুর পর এখানেই সমাধিস্থ করা হয়েছিল। এই যে সমগ্র অঞ্চলটা আপনারা দেখছেন বন্ধুরা, এটি কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আলাউদ্দিন খলজি এই অংশটিকে পরিবর্ধন করতে চেয়েছিলেন, কিন্তু কালের নিয়মে তিনি তা সম্পূর্ণ করতে পারেননি বন্ধুরা। দূরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটি আলাই মিনার। কথিত আছে আলাউদ্দিন খলজি কুতুব মিনারের সমসাময়িক একটি মিনার তৈরি করতে চাইছিলেন, যেটিকে নামকরণ করা হয়েছিল আলাই মিনার, কিন্তু মিনারটি দুর্ভাগ্যক্রমে সম্পূর্ণ করা হয়নি। ভগ্নাবশেষ কুতুব কমপ্লেক্সের মধ্যেই দেখতে পাওয়া যায়। যাই হোক, আমাদের কুতুব মিনার দেখা শেষ। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বাইরের যাওয়ার রাস্তার দিকে। আজ সারাদিন প্রচুর ঘুরলাম, প্রচুর আনন্দ করলাম। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি নতুন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা কুতুব মিনার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন সেই দৃশ্য। দুপুরে হোটেলে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মা বম্মারা গেল দিল্লির পালিকা বাজারে মার্কেটিং করতে। আমি, জেঠু আর বাবা আমরা হোটেলেই থেকে গেলাম। এখন দেখাচ্ছি দিল্লির পালিকা বাজারের কিছু অংশ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে এই দিল্লি ভ্রমণের পরের পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।